শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতি, আন্দোলনরতদের অনশন ভাঙল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। রাজধানীর আব্দুল্লাহপুরে রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে বিদেশি মদের ব্যবসা, রাতভর র্যাবের অভিযান, দেশি বিদেশি মদ জব্দসহ আটক 4। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা, সিএনজি ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ সারি, সরবরাহ কমের অজুহাত তিতাসের। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। যে মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। পতিত স্বৈরাচারের দোসরদের আশকারায় সরকারি জমি হরি লুটে সিডিএ, আবাসিকের প্লট ইচ্ছেমতো ভাগ বাটোয়ারা, নাটের গরু সাবেক চেয়ারম্যান। পাটোয়ারি আরিচা ঘাট এলাকায় বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থার আশ্বাস নেতাদের, মামলা করে নিরাপত্তার শঙ্কায় ভুক্তভোগী। আরিচা ও পাটুরিয়া আলাল চেয়ারম্যান চাঁদাবাজি করতেছে পরিবহন এবং নৌখাত সব জায়গায় থেকেই। মোছেনি গত বছরের ক্ষত, এবারও ধলাই নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের কমলগঞ্জের মানুষের, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং জরুরি মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদী, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল, দেশটির নাগরিকদের ভারত ত্যাগের নির্দেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে রয়েছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2 পদে নতুন ব্যক্তি নিয়োগ দেওয়া হবে এবং জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজনকে অন্তর্বর্তী দায়িত্ব দেওয়া হবে। এই ঘোষণার এক দফা দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা প্রায় 58 ঘণ্টা পর তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। রাত 1টার দিকে তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তাজুমউদ্দিন খান। 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে দেয়া বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়। উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই 2টি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অনুমোদনহীন বিদেশি মদ বিক্রির অভিযোগে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে টাইগার বারে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ জব্দসহ 4 জনকে আটক করেছে সংস্থাটি। বুধবার রাত 9টা থেকে 1:30 পর্যন্ত এই অভিযান চালায় র্যাব। এ সময় 5তলা ভবনের 3টি ফ্লোর থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ ও বিয়ারের ক্যান জব্দ করা হয়। এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে গেলেও ম্যানেজার, ক্যাশিয়ার সহ 4 জনকে আটক করা হয়। অভিযান শেষে র্যাব 1-এর মেজর আহনাফ জানান, দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের লাইসেন্সের আড়ালে কাস্টমস ফাঁকি দেওয়া বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদ বিক্রি করা হতো এখানে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও কোনো কাগজ ছিল না বলেও জানান তিনি। এটা হচ্ছে কি মূলত টাইগার এন্টারটেইনমেন্ট লিমিটেড নামক একটা রেস্টুরেন্টের যেসব নির্ধারিত মাদক তার থেকে আমরা অনেক বেশি বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। কর সংক্রান্ত কোনো কাগজ পাইনি আমরা। উপরন্তু আমরা কিছু আইটেমের উপর লেখা দেখেছি যে কাস্টমস নো ডিউটি পেইড, অর্থাৎ এটা কোনো আকারে হয়তো কাস্টমসে এসেছিল এবং ডিউটি পে না করে তারা নিয়ে আসছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় সময় মতো হচ্ছে না রান্না। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। তিতাস জানায়, চাহিদার তুলনায় সরবরাহ কম, সংকট সমাধানে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বারবার চেষ্টাতেও জ্বলছে না গ্যাসের চুলা, না খেয়ে বেলা পার করা পরিণত হয়েছে রুটিনে। বিকল্প হিসেবে রান্না সারছেন বৈদ্যুতিক চুলায় বা গ্যাস সিলিন্ডারে, এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে এভাবেই চলছে নিত্যদিনের রন্ধন কাজ। গৃহিণীরা জানান তাদের ভোগান্তির কথা। বাচ্চা কাছে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করে সময় পাই না সে রান্না করার, এসে দেখি যে গ্যাস নেই, ওই রাইস কুকারে একটু রান্না করি, ওই বাচ্চাদের খাওয়াই। গ্যাস ভাড়াও দিব, আবার কারেন্ট ভাড়াও দিব, এখন আমরা এবার পারি না। রাত 12টার সময় আসে, আমাদের মতন মানুষ তো অন্য রান্না বাড়া করাই যায় না, খাওয়া দাওয়ারও সমস্যা।
এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের এমন দীর্ঘ সারি প্রতিদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। সবচেয়ে বিপাকে সিএনজি অটোরিকশা চালকরা, এতে কমছে আয়। প্রত্যেকটা পাম্পে 100 করে গাড়ি আছে, 100 নিচে 80 টাকা। পাম্পে ঢুকলে 50, 60, 70 এরকম গ্যাস, 3 বা 4 প্রকার গ্যাস নিব না, গাড়ি চালামো কোন মহাজন কোনো জমা টমা কম নেয় না, আরো জমা পারলে বাড়ায়, যদি কোনো কথা কয় চাবি দেওয়া যায়। 1.5 ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়ায় আছি, এখনো গ্যাস নিতে পারি নাই। প্রতিদিন 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের সিরিয়াল ঠেলে আমাদেরকে গ্যাস পেতে হচ্ছে। তারপরও আমরা আমাদের যে মানে কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাসের পরিমাণ, সেই গ্যাসটা আমরা পাচ্ছি না। বাণিজ্যিক সংযোগেও কমেছে গ্যাসের সরবরাহ, শিল্প কারখানায় কমেছে উৎপাদন। রাজধানী ও আশপাশের এলাকায় দৈনিক 1960 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে তিতাসের সরবরাহ 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ বাড়াতে অতিরিক্ত কূপ খনন ও আমদানির কথা জানান তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সাইদুল হাসান। 400-450 মিলিয়নের গ্যাসে কিন্তু শর্টেজ আমার কাছে প্রতিদিনই থাকছে। যে মন্ত্রণালয় থেকেও এবং পেট্রোনালয় থেকেও এলএনজির সরবরাহ বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন সরকারি পর্যায়ে এলএনজিগুলোর ক্রয় করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় কূপের সংখ্যা বাড়াচ্ছে পেট্রোনাল। জানান গ্রাহক সংখ্যা দ্রুত বাড়ায় চাহিদা অনুযায়ী রাজধানীর পুরনো লাইনে সরবরাহ করা যাচ্ছে না গ্যাস। তাই সক্ষমতা বাড়াতে নতুন পাইপলাইন বসানোর প্রকল্প নিয়েছে তিতাস। এই এলাকাগুলো ঢাকার পুরনো এলাকা, ওই এলাকার নেটওয়ার্কের যে কাভারেজ, তার যে একটা সক্ষমতা, একটা এলাকার তো নেটওয়ার্কের একটা সক্ষমতা, এই সক্ষমতা কিন্তু এক্সিড করে গেছে। প্রজেক্টের ভিতরে দুটো অংশই আছে, একটা হলো পুরাতন লাইনগুলোকে রিপ্লেস করা এবং পাইপের ডায়া বাড়ানো। প্রতিদিন কিন্তু আমাদের কয়েকশো করে অবৈধ লাইন কিন্তু কাটা হচ্ছে। তবে শুধু প্রকল্প বা আশ্বাস নয়, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান ভুক্তভোগীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রভাব খাটিয়ে সিডিএর শতাধিক প্লট হাতিয়ে নিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা। অনিয়মকে নিয়ম বানিয়ে নিজের আত্মীয় স্বজন, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের নামেও প্লট হাতিয়ে নেন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম। সিডিএর অনিয়ম, দুর্নীতি আর প্লট কেলেঙ্কারি নিয়ে সহকর্মী একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2004 সালে নগরীর কোয়াইশ ও চান্দগাঁও মৌজায় প্রায় 170 একর জমিতে গড়ে তোলা হয় অনন্যা আবাসিক এলাকা নামে নতুন আবাসন প্রকল্প। প্রকল্পের নকশা ও লেআউট অনুযায়ী 2008 সালের জুলাইতে 1733টি প্লট বরাদ্দ দেওয়া হয় লটারির মাধ্যমে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক বিবেচনায় দলের নগর শাখার কোষাধ্যক্ষ আব্দুস সালামকে নিয়োগ দেওয়া হয় সিডিএর চেয়ারম্যান হিসেবে। এরপরই শুরু হয় সরকারি জমির হরিলুট। সিডিএর প্লট হরিলুটে বিভিন্ন আবাসিক এলাকার লেআউট ও নকশায় আনা হয় পরিবর্তন। ভরাট করা হয় পুকুরসহ খেলার মাঠ। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ও আব্দুস সালামের মালিকানায় আবাসিক এলাকায় গড়ে তোলা হয় বাণিজ্যিক হাসপাতাল। লেআউট পরিবর্তন করে সালাম নিজেই গড়ে তোলেন বাণিজ্যিক ভবন। 90% মানুষই বা ভবনেই কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েই কিন্তু এটা নির্মিত হচ্ছে, এবং যে সমস্ত বিল্ডিং কোড মেনে বিল্ডিংগুলো তৈরি করা দরকার সেগুলো মানা হচ্ছে না। এক কথায় সিডিএকে কেউ তোয়াক্কাই করছে না। এদিকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অনুগত কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয় 50টি প্লট। সিডিএর নীতিমালা না মেনে 6 বছর আগের জমির মূল্য দেখিয়ে 2013 সালে মন্ত্রী, সংসদ সদস্য ও দলের নেতাদের দেয়া হয় 60টি প্লট। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, দিলীপ বড়ুয়া, আনিসুল ইসলাম মাহমুদ, দীপঙ্কর তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি একে আজাদ চৌধুরী সহ অনেকে। যে কাজটা করবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সে লেআউট করছে এবং সেও কিন্তু ওটা ইমপ্লিমেন্ট করছে, যার ফলে যা হওয়া তা হয়েছে। এখানে অনেক ধরনের লেআউট চেঞ্জ হয়ে পুকুর বরাদ্দ করে প্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। ওখানে আমাদের প্ল্যানটা ছিল যে সেখানে আমরা ওপেন স্পেস করব, এখানে হাঁটবো, মানুষ হাঁটার জায়গা থাকবে, খেলার মাঠ থাকবে, থাকবে, কিন্তু ওইটা ভরাট করে পুকুর ভরাট করে এখানে কিন্তু প্লট বাণিজ্য করা হয়েছে। আরও 2 দফায় সিডিএর বোর্ড সদস্য, যুবলীগ নেতা শাহজাহান ও জসিমউদ্দিন শাহ সহ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের জনসংযোগ কর্মকর্তা সেতু বড়ুয়াকে গোপনে প্লট বরাদ্দ দেন আব্দুস সালাম। প্লট কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। তারেক রহমান বলেছেন, প্রতিশোধ নয়, জনগণের আস্থা অর্জনই বিএনপির লক্ষ্য।
যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় তিনি জানান, দেশের জন্য কাজ করাই তার মূল উদ্দেশ্য। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সব জুলুমের জবাব দেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। বুধবার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রংপুর, নীলফামারী, সৈয়দপুর সাংগঠনিক জেলার ৩১ দফা নিয়ে কর্মশালার। সেখানে অনলাইনে অতিথি হিসাবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 111-এর পর তিনি ও তার পরিবার নানা নির্যাতনের শিকার হয়েছেন, তবে লক্ষ্য প্রতিশোধ নয় বরং জনগণের আস্থা অর্জন। বিগত 15-16 বছর ধরে সেই 111 থেকে শুরু করে আপনি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না, তারা যা করেছে আমরা তা করতে চাই না। আপনাকে বা আপনার দলকে অর্থাৎ বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এ সময় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এসব নির্যাতনের জবাব দেওয়া হবে বলে জানান তারেক রহমান। আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব বিভ্রান্তি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালালেও জনগণ সত্য জানে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি তথা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে ৩১ দফা দিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের, সেই ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। আজকের এই কর্মশালায় এটাই হোক আমাদের শপথ। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে জনগণের সঙ্গে একাত্মতার কথা, আর লক্ষ্য অর্জনে দলীয় ঐক্য ও ত্যাগের আহ্বান জানান তিনি। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। অন্যদিকে ভিন্ন এক অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, অন্তর্বর্তী সরকার যদি জুলাই আগস্ট গণহত্যার বিচার না করে, তবে পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন হলে দিল্লির চাপে তার করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপি উত্তরাঞ্চল। বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে এনসিপি কোনো নির্বাচন দেখতে চায় না। এই বাংলাদেশে ওই হাসিনার দোসররা আবার ফিরে আসার চেষ্টা করছে। সেই খুনির বিচার হওয়া পর্যন্ত এই বাংলাদেশে কিভাবে আমরা নির্বাচনের কথা বলতে পারি? আর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলে তাকে সরাতে 15 মাসও সময় লাগবে না। যারাই আপনারা স্বৈরাচার হওয়ার চেষ্টা করবেন, যারাই আপনাদের ফ্যাসিবাদের হওয়ার চেষ্টা করবেন, আপনাদের পতন ঘটানোর জন্য 15 বছর আর লাগবে না। 15 মাসের মধ্যে আপনাদের পতন ঘটবে যদি আপনারা আবারও ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিমানবন্দর পর্যন্ত গিয়ে আবার বিএনএস সেন্টারে এসে শেষ হয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা এখনো কুসুম বিরোধিতা করেন। আপনারা এখনো নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। দিল্লির প্রেসক্রিপশনে চলা এই ধরনের কোন দল আমরা সাধারণ ছাত্র জনতা মেনে নিব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায়, তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না। আগামী 25 এপ্রিল শাহবাগে বিকেল 3টায় জুলাই, পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ এই শহীদী সমাবেশ ডেকেছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।
ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামীর ব্যানারে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানালেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রীতি সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, মঠ মন্দির চার্চ পাহারা দিতে হবে না এমন সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে চায় জামায়াত। আগামীতে সব ধর্মের সহাবস্থানে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারা। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। যোগ দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা। কথা বলেন বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর নানাভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করেছে অনেক রাজনৈতিক দল। ক্ষমতায় গিয়ে উল্টো নিপীড়ন করে ভূমি দখল করেছে পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের নেতারা। 2018 সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই 5 দফা পূরণ করা হবে। আমরা 5 বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি। আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে, আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি। আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দায়িত্বশীল ভূমিকা পালনে জামায়াতে ইসলামের প্রতি আহ্বান জানান বিভিন্ন ধর্মের নেতারা। আমি বিশ্বাস করি যে আপনার শিক্ষা, আপনার উৎসাহ, আপনার পরিচালনায় আপনার দলের সকলে সেইভাবে একটি সার্বভৌম বাংলাদেশের নেতৃত্বে পরিচালনা দেবে। বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির দেশ, এই দেশকে নিয়ে যাতে বাইরের দেশে যাতে কোনো ধরনের আমাদের জন্য যাতে অপমান না আনতে পারে, আমরা যাতে সেই কলঙ্কিত না হই, এইরকম সকলের দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আমরা চাই আমাদের দেশমাতৃকাকে রক্ষা করি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, কোন ধর্মের উপাসনালয়ে পাহারা দিতে হবে না এমন সংস্কৃতি নির্মাণ করতে চায় জামাত। এজন্য অন্য ধর্মের মানুষদেরও জামাতের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয়, মানুষ বলে যে ফুল চাষ করেছে, আর যদি বিভিন্ন জাতের ফুল থাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচা আর নষ্ট করুক, এটা আমরা চাই না। এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। অতীতে যারা জুলুম করেছে তাদেরও দেশে ফিরে আনা হবে বলে জানান জামাত আমির। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ পেরিয়ে গেলেও এখনো দায়ীদের বিচার হয়নি। বেঁচে ফেরা শ্রমিকরা আজও কাটাচ্ছেন মানবেতর জীবন। কারো কাঁধে ঋণের বোঝা, কেউ বা ভিক্ষাবৃত্তির উপর টিকে আছে। সরকারের কাছে চিকিৎসা সেবা সহ নিশ্চিত সহ ক্ষতিপূরণের দাবি শ্রমিকদের। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সাভারের রানা প্লাজা দুর্ঘটনার 1 যুগ পূর্ণ হলো আজ। 2013 সালের এই দিনে চোখের পলকে সাভার বাস স্ট্যান্ডের কাছে গার্মেন্টস কারখানার 9 তলা ভবনটি ধসে পড়ে, যেখানে চাপা পড়ে কয়েক হাজার মানুষের স্বপ্ন ও প্রাণ। এতে 1175 শ্রমিকের করুণ মৃত্যু হয়। প্রায় 2500 জনকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। তাদের মধ্যে অনেকেই হাত পা হারিয়ে বরণ করেন পঙ্গুত্ব, যাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে অনাহারে অদ্যাহারে। এমনই একজন শ্রমিক সালমা বেগম গুরুতর আহত হয়ে হারান কর্মশক্তি। বেঁচে থাকার লড়াইয়ে তাই এখন ফেলে দেওয়া সবজি কুড়িয়ে বিক্রি করেন তিনি। এই যে 12টা বছর আমরা রাস্তায় রাস্তায় এখনো পাগলের মতন ঘুরতেছি, কেন এই কথা তুলে ধরেন আর কেন এই গাইগুলো আমরা করে বেড়াবো? আমাদের টাকা মানসি খাইতেছে, ফান্ডে ফান্ডে আমাদের টাকা জমা রয়েছে, আজ আমরা মানুষের দ্বারা দ্বারা রাস্তায় বসে মানুষের দ্বারা দ্বারা বিক্রি করে। সালমার মতো আহত হয়ে অনেক শ্রমিকেরই কাটছে মানবেতর জীবন। শুধু আর্থিক দুরবস্থায় নয়, তাদের মনে এখন এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ না পাওয়ার 1 যুগের আক্ষেপ। অনেক দিন বাসায় বিছানায় ছিলাম, কোনো সিঁড়ি বাইয়া উঠতে পারতাম না, ভয় লাগতো যে এই বুঝি পড়ে যাবো, এই বুঝি পড়ে যাবো, এরকম আর কি। খুব একটা ভিতরে একটা এমন একটা আতঙ্ক হয়েছিল, কোনো কিছু করতে পারতাম না। 50,000 টাকা পাইছি, এটা কি ক্ষতিপূরণ বলে?
এটা ক্ষতিপূরণ বলে না, এটা বলে আমার দাম দিয়েছে তো অনুদান, সে আমাদের একটা অনুদান দান করছে। 4টা দাবি আমাদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ 48 লাখ টাকা এবং আমাদের যতদিন আমরা বাঁচতে থাকবো সুস্থ জীবন সুচিকিৎসা এবং এই যে রানা প্লাজা ভবনটা আছে এখানে হাজার হাজার মায়ের সন্তান মারা গেছে কিন্তু এইখানে এই খালি জায়গাটায় পড়ে রয়েছে। এখানে মানুষ সব সময় প্রস্রাব করে পায়খানা করে, দুর্গন্ধ সাভার এলাকাতে মানুষ আসা যায় না, কিন্তু এটা বন্ধ করে এখানে একটা পুনর্বাসন করে দেওয়া হোক। দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসন এবং এক যুগের সমান ক্ষতিপূরণের পাশাপাশি 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণার দাবি জানান শ্রমিক নেতারা। এছাড়া দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি চান তারা। ক্ষতিপূরণটা হতে হবে এক জীবন সমপরিমাণ। এই শ্রমিকটা এখানে বেঁচে থাকলে বাকি জীবনে যে আয় করতে পারত সেটা হচ্ছে তার ক্ষতিপূরণ, তার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ। যদিও একটা মানুষের মৃত্যুর কারণে আর্থিক ক্ষতিপূরণ সম্ভব না, তারপরও তার পরিবার, তার সংসার, তার অভাবে তারা অসহায় হবে, এটা তার ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না। রানা প্লাজা ধস বিশ্বের 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা। সে সময় এ ঘটনায় কেঁপে ওঠে পুরো বিশ্ব বিবেক। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছর ভারী বৃষ্টি ও উজানের ঢলে বসত ভিটা ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এবারও মৌলভীবাজারের ধলাই নদীর ভাঙন আতঙ্কে দিন কাটছে কমলগঞ্জ উপজেলার মানুষের। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণের জন্য 13টি পয়েন্টে কাজ চলমান রয়েছে। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও চিত্রে জানাচ্ছেন সালমা জাহান। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে গত বছর কমলগঞ্জের ধলাই নদীর 18টি স্থানের প্রতিরক্ষা বাঁধ ভেঙে 3বার বন্যা হয়। এতে নষ্ট হয় বাড়িঘর, ফসলি জমি ও মাছের খামার। ক্ষয়ক্ষতি হয় প্রায় 100 কোটি টাকার সম্পদ। তবে শুষ্ক মৌসুমে ধলাই নদীর পানি অনেকটাই কমে গেছে। বন্যা ও ভাঙনপ্রবণ কিছু এলাকায় মেরামত করা হলেও উবাহাটা, করিমপুর, নারায়ণপুর, খোসালপুর ও বড়গাছ এলাকায় বাঁধ নদীগর্ভে চলে গেছে। পর্যায়ক্রমে অর্ধশতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। বর্ষা মৌসুম আসায় ভারী বৃষ্টি হলে ফের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধের অবস্থা খুব খারাপ। গত বছর থেকে বাঁধটা অনেক জায়গা ভাঙ্গিয়ে নামি গেছে গিয়া। বাঁধটা আপনার এখানে না দিলে আগামীতে বর্ষা হালঙ্গ আমরা চলার কোনো বাট নাই। আমরা পূর্ব দিকে তাকি একবারে ভাঙতে 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 আমরা একবারে গালা লাগাই লাইছে। আমরা ঘর দুয়ার সব নিচে গিয়া, ঘরের কিনারে লাগি গেছে, ভাঙ্গে সব গেছে গিয়া। এখন আমরা কি করি? অঙ্গে অঙ্গে নেরগি আমরা কি অবস্থায় আছি আমরা কেউ চায় না। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থান মেরামতে বিচ্ছিন্নভাবে টিআর কাবিখার মাধ্যমে কাজ করা হয়েছে। বাঁধ মেরামতে বরাদ্দ পেলে কাজ শুরু করার কথা জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 13টা পয়েন্টে কাজ চলমান আছে। এছাড়া আমাদের আরো 5টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ আছে, সেটা হলো উবুহাটা, করিমপুর, নারায়ণপুর, কোশালপুর এবং বড়গাছ। এই 5টা পয়েন্টে আমরা মেরামত করার জন্য অলরেডি আমার প্রস্তাবনা প্রেরণ করছি। আমরা অর্থ বরাদ্দ পেলে এগুলো আমরা কাজ শুরু করব। বন্যা ও নদী ভাঙনে ঘরবাড়ি হারালেও তাদের কপালে জোটেনি কোনো সাহায্য সহযোগিতা। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পুকুর সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই অর্ধশতক গাছ কাটছেন উপজেলার সহকারী কমিশনার তারিকুল ইসলাম। এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিকদের। অভিজিৎ ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। আপনার ফালতু ভিডিও দেখার আমার সময় নেই। সাংবাদিকের সঙ্গে এভাবে কথা বলছিলেন একজন সরকারি কর্মকর্তা। কিন্তু কেন? নিয়ম নীতি বা পরিবেশের তোয়াক্কা না করে টাঙ্গাইলের ভুয়াপুরে সরকারি গাছ কাটা নিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকরা পড়েন উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলামের তোপের মুখে। অভিযোগ রয়েছে পুকুর সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই কাটছেন অর্ধশত বয়সী গাছ। বিধি ভঙ্গ করে নিজেই বনে গেছেন ঠিকাদার। এখানে হসপিটাল, এখানেই থানা, এখানেই ভূমি অফিস, মানুষজন আসে এই জায়গাতেই একটু আশ্রয় নেয়, ছায়ের নিচে বসে। আমাদের এখানে যে কাজটি হচ্ছে এটা আমি মনে করি যে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক হয় না। একটা পুকুরকে যদি পুনঃখনন করতে হয়
অথবা খনন করতে হয়, এটাকে যদি অন্য কোনো প্রজেক্ট হিসেবে নেয় তাহলেও কিন্তু গাছগুলি কর্তন করার কোনো প্রয়োজন পড়ে না। আর আমরা যথাযথভাবে শাস্তি প্রক্রিয়া দাবি করছি, আর সেই সাথে এই পরিবেশটাকে আরও নির্মল এবং সবুজ অভয়ারণ্য আর করার জন্য আশা ব্যক্ত করছি। প্রকল্পের সভাপতির দাবি, গাছ কাটা সহ সকল বিষয়ই জানেন সহকারী কমিশনার। আর বন বিভাগ বলছে গাছ কাটার বিষয়ে লিখিত কোনো আবেদনই পাননি তারা। আমরা তো জানি যে ওই যে গাছ কাটলে কি লাগে, পারমিশন লাগে বন বিভাগে। বন বিভাগের সাথে যোগাযোগ করছিলেন হয়তো, না এরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। এ বিষয়ে ফোন করে তার সাথে কথা বলতে চাইলেই অশোভন ভাষায় গালাগালি শুরু করেন এসিল্যান্ড তারিকুল ইসলাম। পরে তার কার্যালয়ে গিয়েও বক্তব্য চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আচরণবিধি লঙ্ঘন আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তাই হোক বা একজন সাধারণ মানুষই হোক, একজন মানুষ আরেকজনের সাথে যখন কথা বলবে তিনি সৌজন্য বজায় রেখে কথা বলবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। এবং আমাদের যে কর্মকর্তার কথা আপনি বলছেন, তিনি আপনার সাথে বা যে কারোর সাথে অসৌজন্যমূলক কোনো কথা বলেছে কিনা, আচরণ করেছে কিনা, এটি আমরা তদন্ত করে দেখব। তদন্ত সাপেক্ষে এটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীর আইন অমান্য করা কাম্য নয় বলছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারের হাইল হাওরের বাইক্কা বিলকে মিঠা পানির মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে 22 বছর আগে, কিন্তু এখনো খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিলের তলদেশ ভরাট হয়ে জলজ উদ্ভিদ ও মাছের আবাসস্থল হুমকির মুখে। সহকর্মী সালেহ ইলাহি কুঠির তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2003 সালে বাইক্কা বিলকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে ভূমি মন্ত্রণালয়। এটি শুধু মৎস্য সম্পদের ক্ষেত্রেই নয়, দেশি বিদেশি পাখির আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। তবে দীর্ঘ 22 বছরে কোনো সংস্কার না হওয়ায় বিলের তলদেশে ভরাট হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, জলজ প্রাণী ও উদ্ভিদ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগত দর্শনার্থীরাও হতাশ। কোনো পানি নাই, কিছু নাই, পাখিও ওরকম নাই, চারপাশে দুর্গন্ধ। খনন না হওয়াতে এখানে যে শাপলা বিল ছিল বা যা মাছ ছিল, এই মাছগুলো দেখতেছি এবং শাপলা বিল দেখছি মরে যাচ্ছে। আসছি, অনেক কষ্ট করেই আসছি, এসে দেখলাম যে এখানে ঢোকা নিষেধ। তারপরেও দূর থেকে যা দেখলাম যে শুকায়, সবকিছু শুকায় একদম কাঠ হয়ে গেছে। স্থানীয় সম্পদ রক্ষা কমিটির লোকবলের অভাবে পুরো বিলের তদারকি সমস্যা হচ্ছে বলে জানান সম্পদ রক্ষা কমিটির সদস্য। মাছ কন্ট্রোল আমরা মনে করেন মানুষ কন্ট্রোল করবো, ওইদিকে মানুষও প্রচুর আয়, আমরা কোনো দিকে মানে যাওয়ার মতন নাই, বেদির হয়ে গেছি। আমরা সারা সাইড শুকাই একদম ফাটা দিলাইছি। এখন বিলের যে অবস্থা, এই অবস্থা একদম ভালো নাই। সরকারি উদ্যোগের অভাবে বিল খনন না হওয়ায় অতিথি পাখি আশা কমে গেছে এবং দেশীয় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান মৎস্য অফিসার। এই অভয়াশ্রমটিতে মাছের বংশবৃদ্ধির জন্য একটি ভালো জায়গা, তবে দীর্ঘদিন খনন না করায় শুষ্ক হয়ে যাওয়ার কারণে মাছের পরিবেশ নষ্ট হয়েছে, যার জন্য মাছের বংশবৃদ্ধি করার মতো জায়গা এখন পাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, জলজ উদ্ভিদ হ্রাস এবং আবাসস্থল সংকটে বাইক্কা বিলের পরিবেশগত ভারসাম্য হুমকিতে, ফলে পাখিদের বাসযোগ্যতা কমে যাচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের পট পরিবর্তনের পর মানিকগঞ্জে বন্ধ ছিল পরিবহন খাতে চাঁদাবাজি। এই খাতেই আবারও নতুন করে শুরু হয়েছে নীরব চাঁদাবাজি। আব্দুল আলিমের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। আওয়ামী লীগ সরকারের আমলে পাটুরিয়া ও আরিচাঘাট এলাকায় পরিবহনে চাঁদাবাজির নেতৃত্ব দিতেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান। আর সদর বাস স্ট্যান্ডে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রত্যক্ষ মদদে চাঁদাবাজি করত তার অনুসারীরা। এখন করছে বিএনপির নাম ভাঙিয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। আওয়ামী লীগ নেতা রহিম খান আরিচা ও পাটুরিয়া পরিবহন ও নৌখাতে চাঁদাবাজি করছে, এখনো করতেছে। বর্তমানে তার ভাইগনা আলাল চেয়ারম্যান চাঁদাবাজি করতেছে পরিবহন এবং নৌখাত সব জায়গায় থেকেই। ঢাকা আরিচা মহাসড়ক সহ জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচল করে হাজারেরও বেশি যানবাহন। এ সকল যানবাহন থেকে পাটুরিয়া ঘাটে টার্মিনাল চার্জ 50 টাকার বাইরে নেওয়া হচ্ছে 100 থেকে 150 টাকা ও মানিকগঞ্জ বাস টার্মিনালের ইজারা বাবদ 50 টাকা ছাড়াও বাড়তি নেওয়া হচ্ছে আরো 50 টাকা। মানিকগঞ্জ 100 টাকা আর লাইনম্যান 10 টাকা, পাটুরিয়া ঘাট পার্কিংয়ে 50 আর আপনার সুপারভাইজার 100 টাকা।
চাঁদাবাজি বন্ধে মামলা করার পর থেকে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন পরিবহন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। আব্দুল রহিম খানের লোকজন, আত্মীয় স্বজন তারা চাঁদাবাজি করে, আমি তাদের বিরুদ্ধে মামলা করি, তাদের 3 জন অ্যারেস্ট। এখন আমি জীবনের নিরাপত্তায় ভুগছি। জেলা বিএনপির নেতারা বলছেন, সংগঠনের কোন নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। বিএনপির কোন নেতাকর্মী এখন ওই জাতীয় ভূমিকায় যাওয়ার প্রশ্নই আসে না। যদি কেউ করে সেটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সেটা বিএনপি সমর্থন করে না। আমরা অবশ্যই এই জাতীয় সঠিক তথ্য প্রমাণ পেলে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করবে বিএনপির পক্ষ থেকে। চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। বাস রাখার জন্য সরকারি চার্জেই 50 টাকা এর অতিরিক্ত 100 কিংবা 150 টাকা নেওয়ার যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়েছি এবং মামলা রুজু করে 3 জনকে গ্রেপ্তার করে আমরা আদালতে সোপর্দ করেছি এবং আমাদের এই ধারা সবসময় অব্যাহত থাকবে। আমরা মানিকগঞ্জের কোথাও কোনো পরিবহন সেক্টরে বা অন্য কোথাও আমরা কখনোই চাঁদাবাজি হতে দেব না। চাঁদাবাজি বন্ধে প্রশাসনের দিকে তাকিয়ে আছে পরিবহন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।